ভগবানের আশীর্বাদে সুজয়ের বিয়েটাও হয়ে গেল, সবকিছু ভালোভাবে মিটে গেল। এবার তুই কি ভাবলি সীমা? কোন ব্যাপারে মা? আরে নিজের বিয়ের ব্যাপারে। আর কোন ব্যাপারে? তুই তো বলেছিলি সুজয়ের বিয়ের পরে তুই এই ব্যাপার নিয়ে ভাববি। হ্যাঁ ঠিক আছে মা, সে নয় ভাববো, ভাবতে কি যায় আসে। হ্যাঁ, তুই কেন করবি বিয়ে? মনে হচ্ছে আমি মরার পরেই তুই বিয়ে করবি। বেঁচে থাকতে আমি তোকে কনের সাজে বোধহয় দেখতে পাবো না। শোনো মা, এ সমস্ত ইমোশনাল কথা বলে কোনো কাজ হবে না, এখন ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। মা আমার রাজি হয়ে যা না। ব্যাস এসব টপিক বন্ধ করো মা, তুমি আজকে আমার ফাইনাল আনসার শুনে নাও, আমি কোনোদিনই বিয়ে করব না। সীমা রেগে এই কথা বললে ওর মার কোনো কথা না বলে ওষুধ খেয়ে শুয়ে পড়ল। এরপর সীমা নিজের ঘরে চলে এলো আর ডায়েরি থেকে একটা ছবি বার করে দেখতে লাগলো। এরপর ওর চোখে জল চলে এলে ও ছবিটা রেখে দিয়ে ঘুমানোর চেষ্টা করল। পরের দিন সকালে, আরে বাহ, এই শাড়িটা তো খুবই সুন্দর, এটা সীমার জন্য রেখে দিই। মা এটা তো কড়া লাল, তাই দিদি এটা নিয়ে কি করবে? কেন, সীমা কি লাল রং পরতে পারে না? হ্যাঁ মা, পরতেই পারে, কিন্তু লাল রং তো বউরা পরে, দিদি এটা নিয়ে কি করবে? আসলে এই শাড়িটা আমি বিনিতা বৌদিকে দেব বলেই রেখেছিলাম, আপনি যদি চান তাহলে সীমাদিকে দিয়ে দিন। না না রিয়া, তুমি যার জন্য ভেবেছে তাকেই দাও, আর এমনিতেও আমি লাল রং খুব একটা পছন্দ করি না। দিদি, এই জন্যই তোমার বিয়েটা হয়নি, লাল রং কোন মেয়ের না পছন্দ হয়। এবার আমি বুঝতে পেরেছি, না হলে তোমাকে দেখতেও ঠিকঠাক, রোজগারও করো, তাহলে কেন তোমার বিয়ে হচ্ছে না? দিদি, আমার না মনে হচ্ছে তোমার গ্রহের দোষ আছে। আমার মামা খুব বড় জ্যোতিষী, তুমি বললে একবার। না রিয়া, এসবের কোনো দরকার নেই, আর আমার বিয়ে করার একদমই ইচ্ছা নেই। হ্যাঁ দিদি, বুঝতে পারছি, এই বয়স অবধি আস্তে আস্তে তোমার বিয়ের সব ইচ্ছা মরে গেছে। পরিষ্কার বোঝা যাচ্ছিল যে রিয়া সীমাকে নিচু দেখাবার জন্যই এই সব কথাগুলো বলল। আসলে সীমা নিজেদের ভাই বোনদের মধ্যে সবথেকে বড় ছিল, আর কিছুদিনের মধ্যেই সীমার বয়স 40 হতে চলল। আর সীমার ছোট 2 ভাই আর 1 বোন ছিল, যাদের নাম ছিল বিজয়, সূর্য আর রিনা। সীমার যখন বিয়ের বয়স ছিল তখনই হঠাৎ তার বাবার মৃত্যু হয়, আর ওকেই একা সবকিছু সামলাতে হয়। আর এইভাবেই সংসার সামলাতে সামলাতে সীমার সংসার করার বয়সটাই চলে যায়, আর এই দুঃখ ওর মা ছাড়া কেউই বুঝত না। আচ্ছা দিদি, সীমাদি কি কোনো প্রবলেম আছে যে এখন অবধি বিয়ে করল না? বেশি কিছু তো বলতে পারবো না, তবে শুনেছি একটা ছেলে নাকি সীমাদিকে খুব পছন্দ করত, কিন্তু শুনলাম নাকি সীমাদি বিয়েতে না বলে দিয়েছে, তারপর আর ছেলেটা কোনোদিনই আর ফিরে আসেনি। কেন আসবে শুনি? উনি কি কোনো মিস ইন্ডিয়া নাকি? আর এমনও না যে পণের জন্য লাখ লাখ টাকা জমিয়ে রেখেছে। হ্যাঁ বুঝতে পেরেছি, নিজের অহংকার নিয়েই থেকে গেল। এদিকে তো বয়স 40 বছর হয়ে গেল, আমার বাড়িতে তো সবাই হাসাহাসি করছে, কিন্তু কি আর বলবো বলো, বয়সে তো বড়, তাই কিছু বলতে পারি না। তবে আমি এটা পরিষ্কার জানিয়ে দিয়েছি যে নিজের বয়সকালের ব্যবস্থা নিজেকেই করে রাখতে হবে। ভবিষ্যতে আমরা নিজেদের সংসার দেখব না ওনাকে সামলাবো। একদম ঠিক বলেছ, আমিও ওর সাথে এই ব্যাপারে কথা বলছি। এই কথা বাড়ির ওই বউরা বলছিল, যাতে স্বামীরা জীবনে কিছুই করতে পারত না যদি সীমা ওদের লালন পালন না করত। কিন্তু একটা ভালো কথা ছিল যে সীমা কারোর কাছ থেকেই কোনো কিছু আশা করত না। এখন শুধু ওর একটাই লক্ষ্য, ওর অসুস্থ মাকে সেবা করে সুস্থ করা। ওই দিন সন্ধেবেলায়, আরে রিনা তুই আয়, বোন আয়। একা এলি? শ্যাম এলো না যে? কারণ আমি নিয়ে আসিনি, আমি এবার একাই আসতে চেয়েছি। কিন্তু সূর্যের বিয়ের পর তুই তো পরশুদিনই শ্বশুর বাড়ি গেলি, তুই সত্যি কথা বল, শ্যামের সাথে ঝগড়া টগড়া করিসনি তো? ওর মতো লোকের সাথে ঝগড়া করবো না তো কি করব বলো দিদি? এখান থেকে বিয়ে বাড়ি থেকে যখনই বাড়িতে গেছি তখনই আমাকে বলেছে রান্না করতে। এখন তুমিই বলো, এটা কোনো কথা হলো? আর তুই এই সামান্য কথাতেই এখানে চলে এলি, এটা ঠিক করলি না রিনা। শোনো দিদি, তোমার তো বিয়েই হয়নি, তাই শ্বশুর বাড়িতে কি অ্যাডজাস্ট করতে হয় তুমি কি করে বুঝবে? আর বিয়ে হয়ে গেছে তো কি, এই বাড়িটা আমারও, তোমার যতটা অধিকার আছে আমারও আছে। এই বলে রিনা ওখান থেকে চলে গেলেও সীমা ওখানেই দাঁড়িয়ে থাকলো। সে অনেক কিছুই বলতে বা করতে চেয়েছিল, কিন্তু আপাতত সে চুপ থাকতেই চাইল, তাই সে বাড়ি থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর, আসুন স্যার, আসুন, মোস্ট ওয়েলকাম স্যার। স্যার আপনাকে অনেক ধন্যবাদ যে আমি বলাতে আপনি বিদেশ থেকে এলেন। আসলে তোমার বিয়েতে তো আসতে পারিনি, তাই আসতে যে হতোই। স্যার আপনি বসুন, আমি সবাইকে ডাকছি। সূর্য তার এনআরআই বস অনিকেতকে ডিনারের জন্য বাড়িতে নিমন্ত্রণ করেছিল। মা, দিদি কোথায়? আজকে তো সানডে, অফিস তো ছুটি আছে। হ্যাঁ, সারাদিন তো বাড়িতেই ছিল, এখন মনে হয় কোথাও বেরিয়েছে। দিদি বেশ মজাতেই আছে, বিয়ে তো করেনি, তাই সংসারে কোনো চাপও নেই। হ্যাঁ, নইলে বিয়ের পর আমাদের মেয়েদের তো কোনো পার্সোনাল স্পেসই বাঁচে না। সূর্য, তোমরা কার কথা বলছো? স্যার আমরা সীমাদির কথা বলছি, উনি আমাদের সবার চেয়ে বড়। আনফর্চুনেটলি সঠিক সময়ে দিদির বিয়েটা হয়নি, আর এখন দিদির বয়স প্রায় 40 বছর।
তাই এখন তো আর কোনো চান্সই নেই। তাই এখন তো আর আফসোস করা ছাড়া কোনো রাস্তাই নেই। স্যার, আপনি ক্ষীরটা নিন না, আমার মিসেস বানিয়েছে। এই শুনে অনিকেত সূর্যকে ক্ষীর দিতে বারণ করল আর টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। কি হলো স্যার, ডিনার পছন্দ হয়নি আপনার? ডিনার তো ঠিক আছে, কিন্তু তোমরা আর তোমাদের ছোট মানসিকতা, সেটা আমার পছন্দ হয়নি। অনিকেত আর কিছু বলার আগেই সীমা ঘরের মেন ডোর দিয়ে ঘরে প্রবেশ করল। সীমা অনিকেতকে দেখে চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে রইলেও অনিকেত সবার মাঝখানে সীমাকে গিয়ে জড়িয়ে ধরে। এই দেখে ওর মা কমলা দেবী ছাড়া সবাই অবাক হয়ে গেল। ভগবান, তোমাকে কোটি কোটি ধন্যবাদ। এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলাম। অনিকেত, তুমি এখানে আর এতদিন পর, কিন্তু কেন? ভেবেছিলাম তোমাকে একবার দেখেই আমি চলে যাব, কিন্তু না, এখন আমি যাব না। সীমা, তুমি এই লোকগুলোর জন্য আমাদের সম্পর্কটা ভেঙে দিয়েছিলে, যারা আজকে তোমাকে কোনো দামই দিচ্ছে না। আর শুধু এই না, তোমার বিয়ে হয়নি বলে তোমাকে নিয়ে মজা করে। আরে ওরা জানে না যে তুমি চাইলে না কবেই আমার সাথে সংসার করতে পারতে। স্যার, আপনি কি বলছেন? সত্যি কথা বলছে ওরা। ওরা দুজনই একসাথে কলেজে পড়াশুনো করত আর একে অপরকে বিয়ে করতেও চেয়েছিল, কিন্তু তোমাদের লালন পালন করার জন্য সীমা তার জীবনের সব সুখ বিসর্জন দিয়েছিল, কিন্তু ভুল করেছিল। তাই আর আমি এই বাড়িতে এটা হতে দেব না। এই বলে কমলা দেবী এগিয়ে গেলেন আর অনিকেতের হাতের ওপর সীমার হাত দিয়ে বললেন, তুমি আমার সীমাকে নিতে আসবে তো? এতদিন পর্যন্ত ও অনেক কষ্ট সহ্য করেছে, কিন্তু আমার বিশ্বাস ও এখনো তোমার ঘরকে স্বর্গ বানিয়ে দিতে পারে। আমি জানি মাসিমা, শুধু সীমা একবার হ্যাঁ বলুক, যার অপেক্ষায় আমি আজও বসে আছি। আজকে সীমার চোখে খুশির জল ছিল, কারণ না বলার তো কোনো কারণই ছিল না, বরং হ্যাঁ বলে নিজের খুশিকে বেছে নেওয়ার অধিকার তার ছিল। নাগপুরে জগমোহন তার স্ত্রী আর 2 সন্তানকে নিয়ে বাস করতেন। তার ছেলের নাম ছিল রাহুল আর মেয়ের নাম ছিল প্রিয়াঙ্কা। ওদের মধ্যে ছোটবেলা থেকেই খুব ভালোবাসা ছিল, আর ওরা 2 ভাই বোন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা বড় কোম্পানিতে জব পেয়ে যায়। এইভাবেই কিছুদিন কেটে গেলে বাড়ির লোকেরা প্রিয়াঙ্কার জন্য ছেলে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর প্রিয়াঙ্কার জন্য আদেশ নামে একটি ভালো ছেলের সন্ধান পাওয়া যায়। ছেলে তো খুবই ভালো পাওয়া গেছে, দেখতে শুনতেও ভালো। তোর কি ইচ্ছা মা, প্রিয়াঙ্কা? প্রিয়াঙ্কা লজ্জা পায় আর সবাই তার উত্তরটা বুঝতে পারে, আর এরপরে ওদের বিয়ে হয়ে যায়। প্রিয়াঙ্কা শ্বশুরবাড়িতে ও শ্বশুর শাশুড়ি ছিলেন না, তাই শ্বশুরবাড়িতে এসেই ওকে সমস্ত দায়িত্বই নিতে হলো। এদিকে আদেশ অফিসে সারাদিন কাজ করত আর অন্যদিকে প্রিয়াঙ্কা বাড়িতে। আর ছুটির দিন দুজনে মিলে ঘুরতে যেত। আর কিছু সময়ের মধ্যেই প্রিয়াঙ্কা একটা সুন্দর মেয়ে সন্তানের জন্ম দেয়, আর তাই ওরা অনেক খুশি ছিল। কিন্তু একদিন হঠাৎ আদেশের চাকরিটা চলে যায়, আর অনেক খুঁজেও ও কোথাও চাকরি পায় না। আমার তো খুব চিন্তা হচ্ছে গো, এভাবে সংসার কিভাবে চলবে? সংসার চালাবার জন্য তো আমাদের সেভিংস ভাঙতে হচ্ছে, এইভাবে যে চলবে না। প্রিয়াঙ্কা, দেখতেই তো পাচ্ছ, একটা চাকরির জন্য দিনরাত কতই না চেষ্টা করছি। আমি বরং একবার ভাইয়ের সাথে কথা বলি, এখন ওই শেষ ভরসা। এরপর প্রিয়াঙ্কা রাহুলকে ফোন করে সবকিছু বলে। বুঝলি ভাই, আমরা খুব অসুবিধায় আছি, অনেক দিন ধরে চেষ্টা করেও ও কোনো চাকরি পাচ্ছে না। দিদি, তুই একদম চিন্তা করিস না, আমি দেখছি, দেখবি জামাইবাবু তাড়াতাড়ি একটা চাকরি পেয়ে যাবে। এই বলে রাহুল ফোন রেখে দিল আর পরের দিন নিজের বসকে চাকরির ব্যাপারে বলল। দেখো রাহুল, তুমি আমাদের অফিসের একজন এক্সপিরিয়েন্সড এমপ্লয়, কিন্তু সত্যি বলতে এখন আমার কাছে পুরো স্টাফ আছে, তাই এই মুহূর্তে কাউকে চাকরি দেওয়া সম্ভব না। নো প্রবলেম স্যার। এরপর রাহুল নিজের বন্ধুদের কাছেও জামাইবাবুর চাকরির ব্যাপারে বলল, কিন্তু কোনো লাভ হলো না। আর তাই সে প্রিয়াঙ্কাকে ফোন করে বলল, হ্যালো দিদি, বলছি কি, আমি অনেক জায়গায় চেষ্টা করলাম রে, কিন্তু কোনো জায়গাতেই কোনো কাজ হলো না রে, সরি রে। ঠিক আছে রে ভাই, তবে ওকে কোনো ছোটখাটো কাজই করতে হবে। আর দিদি, বলছিলাম কি, তোর যদি পয়সার দরকার হয় না, তুই আমায় বলবি, আমি আছি, তোর কোনো চিন্তা নেই। এরপরে বাধ্য হয়ে আদেশকে একটা ছোট কোম্পানিতে শ্রমিকের কাজই করতে হলো, কিন্তু মাইনে বেশি না হওয়ার কারণে সংসার চালাতে খুব অসুবিধা হচ্ছিল। আর অন্যদিকে রাহুলের প্রমোশন হওয়ার জন্য রাহুলের মা তার জন্য মেয়ে দেখতে শুরু করলো। এরপর এক বড়লোকের মেয়ে শিবানী রাহুলকে পছন্দ করলে ওদের বিয়ে হয়ে যায়। আর বিয়েতে পণ হিসাবে 60 লাখ নগদ, একটা গাড়ি ও সমস্ত জিনিসই পেয়েছিল। বিয়ের কিছুদিন পর প্রিয়াঙ্কা রাহুলকে ফোন করে, ভাই, ওনা অনেক ঋণে জড়িয়ে গেছে আর কোম্পানিতে ওভারটাইম করেও শোধ করতে পারছে না। কোনো রকম 13,000 জোগাড় হচ্ছে, তাতে তো সংসারই চলে না।
তুই কি আমাকে 25,000 টাকা ধার দিতে পারবি? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আমি তোর অ্যাকাউন্টে 50,000 পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ রে, তুই একমাত্র যে আমাদের এই খারাপ সময় আমাদের পাশে দাঁড়িয়েছিস। যখনও ভালো উপার্জন করত তখন সবাই ওর আশেপাশে ঘুরত, এখন তো সবাই ওকে দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছে। শোন দিদি, তোর যখনই টাকা লাগবে আমায় শুধু একটু জানিয়ে দিবি। এই বলে রাহুল ফোন রেখে দেয়। কিন্তু পিছনে দাঁড়িয়ে থাকা শিবানীর এই ব্যাপারটা একদম ভালো লাগেনি। শিবানী চাইতো না রাহুল পণের টাকা বা তার স্যালারির টাকা থেকে ওর বোনকে কিছু দিক, তাই সে রাহুলের সাথে ঝগড়া করা শুরু করলো। বলি কি দরকার নিজের বোনকে টাকা দেওয়ার? আমার তো মনে হয় ও নাটক করে সারাক্ষণ মিথ্যে কথা বলে, যাতে তুমি ওকে পয়সা দিয়েই যাও। আমি খুব ভালো করে জানি যে তোমার বোনের নজর ওই পণে পাওয়া 60 লাখ টাকার ওপরে। মুখ সামলে কথা বলে বলছি। জামাইবাবুর চাকরি চলে যাওয়ার পর ওদের কি অবস্থা হয়েছে তুমি জানো? আর ভাই হয়ে যদি বোনের এইটুকু সাহায্য না করতে পারলাম তবে আমি কিসের ভাই? আরে তুমি না বড্ড বোকা, তুমি তোমার বোনের চালাকিটা বুঝতে পারছো না? ও তোমাকে শুধু লুটতে চায়। খবরদার, আমার বোনের ব্যাপারে কিছু বলার আগে দুবার ভেবে বলবে। তোমার বাপের বাড়ির পণের টাকা থেকে আমি 1 টাকাও দিইনি, দিয়েছি আমার মাইনের টাকা থেকে। তাই আমার বোনের ব্যাপারে একটা কথাও তুমি বলবে না। রাহুল শিবানীর কথার কোনো পাত্তাই দিল না, আর এইভাবেই সময় কেটে যেতে থাকলো। তারপর একদিন যখন প্রিয়াঙ্কা তার স্বামী সন্তান নিয়ে বাপের বাড়ি এলো, তখন সে শিবানীর সাথে ঠিকভাবেই কথা বলছিল, কিন্তু শিবানী মুখ ভার করেছিল। কিছুক্ষণ পর শিবানী মেথির পরোটা বানিয়ে মাখনের সাথে সবাইকে খেতে দিল। সবাই খাওয়া শুরু করলো, আর আদেশ এর মধ্যেই 3টে পরোটা খেয়ে নিল। আর একটা পরোটা নেওয়ার জন্য ও যখনই হাত বাড়ায় তখন রেগে গিয়ে শিবানী বলে, আমি আপনার জন্য যে 3টে পরোটা বানিয়েছি আপনি গিলে ফেলেছেন, এই বাকি পরোটা রাহুলের জন্য, আপনি একদম এতে হাত দেবেন না। এই শুনে আদেশ লজ্জিত হয়ে যায় আর ওর চোখে জল এসে যায়। বৌমা, আমি আমার প্লেটের পরোটা শেষ করে যদি আরো নিতে চাই, তাহলে তুমি আমার সাথেও কি এরকমই করবে? না না মা, আমি আপনার জন্য আরো বানিয়ে দেব। তাহলে তুমি জামাইয়ের সাথে এরকম ব্যবহার করলে কেন? ও আমাদের অতিথি, এটা তোমার উচিত হয়নি। আসলে মা, পরোটাটা না খেতে খুব ভালো হয়েছিল, তাই একটু খেতে চেয়েছিলাম, কিন্তু এখন আমার আর খিদে নেই মা, আমি খাবো না। আমি শিবানীর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি এই 2টো পরোটা খেয়ে নাও। শাশুড়ির বারবার বলাতে আদেশ ওই পরোটা খেয়ে নেয়। অন্যদিকে শিবানী রান্নাঘরে বাসন ছুটতে থাকে, আর তখন রাহুলও চলে আসে। মা, রান্নাঘর থেকে বাসনের আওয়াজ কেন আসছে গো? তুমি শিবানীকে কিছু বলেছো? না রে ভাই, আসলে বৌদির শরীরটা ভালো নয় তো, সেজন্যই বোধহয় ওরকম করছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না, ও সেরে যাবে। প্রিয়াঙ্কা রাহুলকে কিছুই বুঝতে দিল না, কিন্তু শিবানীর এই কথাটা আদেশের খারাপ লেগেছিল, তাই সে প্রিয়াঙ্কাকে বলল বাড়ি যেতে। প্রিয়াঙ্কা, মনে হচ্ছে এখন আমাদের বাড়ি যাওয়া উচিত, আমাদের জন্য শিবানীর কাজ বেড়ে যাচ্ছে, চলো। ওরা বাড়িতে ফিরে এলো, আর তার সাথে এটাও বুঝতে পারলো যে জীবনে টাকার কত দাম। তাই ওরা দুজনই দিনরাত পরিশ্রম করে একটা বড় কোম্পানিতে জব পেয়ে গেল, আর আদেশের সাথে সাথে প্রিয়াঙ্কাও জব করতে লাগলো। আর এইভাবে আস্তে আস্তে ওদের আর্থিক উন্নতি হতে লাগলো, আর ওরা সুখে বাস করতে লাগলো।